গুড আফটারনুন চিলড্রেন। আমরা এতদিন ধরে পড়ছিলাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তোমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম কবিতা লেখা নামক একটা গল্পের কিছু অংশ। রবীন্দ্রনাথ ঠাকুর ছোটবেলা থেকে ধীরে ধীরে কীভাবে একজন বিশিষ্ট কবি হয়ে উঠলেন তার ওপরে ভিত্তি করেই কিন্তু আমাদের এই কবিতা বা এই কবিতা বললে ভুল হবে, আমাদের এই গল্প। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা লেখা গল্পটা কিন্তু আমরা ইতিমধ্যে পড়ে ফেলেছি। আজকে আমরা একটা নতুন কবিতা পড়ব। সেই কবিতা পড়ার আগে চলো আমরা যে লাস্ট যে গল্পটা পড়লাম, অর্থাৎ প্রথম কবিতা লেখা, সেই গল্পটা সম্পর্কে একটু ছোট্ট করে রিভিশন করে নিই। রিভিশন করতে গেলে প্রথমেই আমরা দেখছি যে রবীন্দ্রনাথ ঠাকুর তার আত্মজীবনীমূলক যে গল্প বা তিনি যে আত্মজীবনী লিখেছেন, সেই আত্মজীবনী থেকে তিনি কিন্তু এই গল্পটি পরবর্তীকালে আমরা পেয়েছি। ছোট বয়সে অর্থাৎ বালক বয়সে ছোট্ট রবি কীভাবে প্রথম শব্দের সাথে শব্দ মিলিয়ে কবিতা লেখা শুরু করেছিলেন তার কিছু ঘটনা রয়েছে, এবং তার সঙ্গে বেশ কিছু হাসির মেজাজ, এবং শিশু রবি কী করে আস্তে আস্তে রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে উঠলেন সেটার সম্পর্কে কিন্তু একটা ধারণা আমরা এই গল্পাংশটা পড়লে পেয়ে যাই। মোটামুটিভাবে এই গল্পেতে রবীন্দ্রনাথ ঠাকুরের যে তার বাড়ির তার দাদা, তার ভাগিনীও সবারই যে উৎসাহ ছিল, এবং সর্বতোভাবে দেখতে গেলে তার বিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু ছোট্ট রবিকে উৎসাহ দিয়েছিলেন কবিতা লিখতে। যাই হোক, এই মতো ভিত্তি করেই আমরা কিন্তু এই কবিতাটি বা এই গল্পটি আমরা পড়ি, এবং এই গল্পের মাধ্যমে ছোট্ট রবি কী করে কবিতা লেখা শিখলেন সেটাই কিন্তু আমরা বুঝতে পারি। এবং এই গল্পটাতে তোমাদের কিন্তু আমি অলরেডি এই গল্পের অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী পাঠিয়ে দিয়েছি পোস্টে। মানে এই গল্পতে তোমরা অলরেডি প্রশ্ন উত্তর পর্ব কিন্তু শুরু হয়ে গেছে। এবং এর আগে আমি তোমাদের আগের যে ভার্সন ক্লাস, তাতে কিন্তু এই গল্পের যে অবজেক্টিভ টাইপ প্রশ্ন, অর্থাৎ একদম প্রথমার্ধে আমরা দেখি যে কিছু এমসিকিউ এবং পরবর্তীকালে সঠিক সত্য বা ভুল হলে মিথ্যে লেখো, শূন্যস্থান পূরণ এবং ওয়ার্ড ম্যাচিং, এই সবটাই কিন্তু পূর্ববর্তী ভিডিওতে আমি তোমাদের করে পাঠিয়ে দিয়েছিলাম, অর্থাৎ আলোচনা করেছিলাম। এর কিন্তু কোনো স্টাডি মেটেরিয়াল আলাদা করে পাঠাবো না। এরপরে অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী এবং সংক্ষিপ্ত প্রশ্নাবলী আমি তোমাদের পাঠিয়ে দিয়েছি। বাকি রয়েছে রচনাধর্মী প্রশ্নাবলী বা বোধ পরীক্ষণমূলক প্রশ্নাবলী, অর্থাৎ বড় প্রশ্ন হয়তো দু একটা আরও পাঠাতে পারি। এর সঙ্গে ব্যাকরণ বিষয়ক যে পদ পরিবর্তন এবং বিপরীত শব্দ, এই দুটোই পাঠিয়েছি। এরপর বাকি রয়েছে সমার্থক শব্দ এবং বাক্য গঠন। বাক্য গঠন বলতে আমরা কি বুঝি, বাক্য রচনা, সেটা আশা করি পোস্টে পাঠানোর মতো নেই। সমার্থক শব্দ তোমাদের এবার হাফ ইয়ারলিতে রয়েছে, এবং রয়েছে বলে আমি দেখবে তোমাদের পুজোর আগে একটা পোস্ট দিয়েছিলাম, তাতে করে কিছু সমার্থক শব্দ দিয়েছিলাম। সমার্থক শব্দ সম্পর্কে আমি জুম ক্লাসে আবার একদিন ক্লাস নেব, এবং আশা করি তারপর তোমাদের কাছে ব্যাপারটা আরেকটু পরিষ্কার হয়ে যাবে। অলরেডি ক্লাস 6-এ আমি তোমাদের সমার্থক শব্দ পড়িয়েছি, আরেকবার দরকার হলে জুম ক্লাসে পড়িয়ে দেব, এবং তারপর তোমরা এই সমার্থক শব্দ আশা করি তখন করতেও পারবে। তাহলে মোটামুটিভাবে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমাদের সেকেন্ড ডিউটি সিলেবাসে যে একটা গল্প এবং একটা পদ্য আছে, তার মধ্যে গল্পটা যেটা প্রথম কবিতা লেখা, সেটি কিন্তু আমাদের প্রায় হয়ে গেছে। গল্পটা কিন্তু প্রায় হয়ে গেছে, গল্পর মানে বুঝিয়ে দিয়েছি, গল্পর শর্ট প্রশ্নগুলো, কোয়েশ্চেনগুলো, যে অবজেক্টিভ টাইপ প্রশ্ন যেগুলো, সেগুলো আমি তোমাদের আলোচনা করে দিয়েছি। সর্বতোভাবে অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্নাবলীর
পোস্ট পাঠিয়ে দিয়েছি। আজকে আমরা এই আমাদের যে সেকেন্ড ইউটির সিলেবাসের নেক্সট যে কবিতা, অর্থাৎ এর পরে আমরা আমাদের যে আরেকটি কবিতা আছে সেই কবিতাটি কিন্তু আমরা এখন পড়ব। আমরা যে কবিতাটি পড়ব এই কবিতাটা কিন্তু একটু অন্যরকম কবিতা, এবং আমি আশা করব তোমাদের কবিতাটা ভালো লাগবে এবং সর্বতভাবে মনটাও খারাপ হয়ে যাবে। আমরা এখন পড়ব আমাদের সেকেন্ড ইউটির একটি কবিতা। কবিতাটার নাম হচ্ছে কেন এলো না। দেখো, কবিতাটার ছবি আমি তোমাদের দিয়েছি। কবিতাটার নাম হচ্ছে কেন এলো না। কবির নাম সুভাষ মুখোপাধ্যায়। কেন এলো না, কবির নাম সুভাষ মুখোপাধ্যায়। তাহলে এই কবিতাটা পড়ার আগে চলো আমরা সুভাষ মুখোপাধ্যায় সম্পর্কে একটুখানি জেনে নিই। কবি সুভাষ মুখোপাধ্যায় কিন্তু 40 দশকের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য কবি। 40 দশকের মানে 1940s, সেই সময়কার কবি ছিলেন সুভাষ মুখোপাধ্যায়। এবং সেই সময় কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরও বেঁচে ছিলেন। সেই রবীন্দ্রনাথ ঠাকুরের মতো কবি সেই সময় ছিলেন, এবং সর্বতভাবে সেই সময় নজরুল ইসলাম ছিলেন। এই সমস্ত যে বিখ্যাত কবি যারা, তাদের পাশে থেকেও কিন্তু সুভাষ মুখোপাধ্যায় তিনি সম্পূর্ণভাবে একজন ব্যতিক্রমী এবং একজন জনপ্রিয় কবি হিসেবে তিনি কিন্তু নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছে। সুভাষ মুখোপাধ্যায়ের জন্ম ছিল নদিয়া জেলার কৃষ্ণনগরে 1919 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি, এবং মৃত্যু হয়েছে 2003 এর 8 জুলাই, অর্থাৎ 2003 খ্রিস্টাব্দের 8ই জুলাই। পিতা ক্ষিতীশচন্দ্র এবং মাতার নাম ছিল জানকীবালা দেবী। কবি হিসেবে আবির্ভাবের সঙ্গে সঙ্গে যে সমস্ত কবি পাঠক সমাজে আলোড়ন তুলেছিলেন, সুভাষ মুখোপাধ্যায় কিন্তু তাদেরই একজন। কাব্যধারার শেষ পর্যায়ে তার মতাদর্শের পরিবর্তন ঘটায় মানিক বন্দ্যোপাধ্যায়ের মতো তিনিও কিন্তু বিতর্কে আসেন। মাত্র 20 বছর বয়সেই সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম গ্রন্থ পদাতিক প্রকাশিত হয়েছিল। সেই বছরই কবি এবং প্রাবন্ধিক বুদ্ধদেব বসুর কাব্যগ্রন্থটি সম্পর্কে এক দীর্ঘ আলোচনা করে বাংলা কাব্য জগতে তার আবির্ভাবকে স্বীকৃতি জানান এবং অভিনন্দিত করেন। পরবর্তীকালে প্রকাশিত কবির প্রধান কাব্যের মধ্যে উল্লেখযোগ্য হল অগ্নিকোণ, চিরকুট, ফুল ফুটুক, যত দূরেই যাই, কাল মধুমাস, এই ভাই, ছেলে গেছে বনে, জল সইতে, হইচই এবং বাঘ ডেকেছিল জারে, কাগজের নৌকা ইত্যাদি। এছাড়াও সুভাষ মুখোপাধ্যায় কিছু অনুবাদ কাব্যও লিখেছিলেন, যেমন নাজিম হিকমতের কবিতা, পাবলো নেরুদার কবিতা, হাফিজের কবিতা ইত্যাদি ইত্যাদি। আজকে আমরা যে কবিতাটা পড়ব, কবিতাটার একটু ছোট্ট করে আগে আমরা মূল ভাবটা পড়ব। সুভাষ মুখোপাধ্যায় ছিলেন আধুনিক কবি, এবং সর্বতোভাবে সুভাষ মুখোপাধ্যায়ের যে লেখা, যে কবিতা, তার একটা অসাধারণ বিষয়বস্তু সাধারণ থেকে আপামর জনসাধারণের মন কেড়ে নিত। মানে কবিতা যে শুধু কিছু শব্দচয়ন নয়, তার যে একটা বিশেষ আঙ্গিক থাকে। কবিতাও যে কিছু বলতে চায় টুয়ার্ডস সোসাইটি, বা কবিতার মাধ্যমেও যে কবি কোনো মেসেজ দেয়, সেটা সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা পড়লে কিন্তু আমরা খুব ভালোভাবে বুঝতে পারব। সর্বতোভাবে তার কবিতায় আমরা একটা জিনিস দেখি, সেখানে বাস্তবতার চরম ছোঁয়া। সুভাষ মুখোপাধ্যায়ের আমি একটু আগে তোমাদের বললাম যে সুভাষ মুখোপাধ্যায়ের একটি গ্রন্থ আছে ফুল ফুটুক বলে, তা সেই গ্রন্থের তথা সুভাষ মুখোপাধ্যায়ের বিখ্যাত একটি লাইন আছে, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। অর্থাৎ জীবনে খেটে খাওয়া মেহনতি মানুষ, সাধারণ মানুষ, মধ্যবিত্ত শ্রেণী,
মধ্যবর্তী শ্রেণীর অবক্ষয়, তাদের কষ্ট, দুঃখ, ভালোবাসা, বিভিন্ন টানাপোড়েন সব কিছু নিয়েই সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা। আজকে আমরা যে কবিতাটা পড়ব, কবিতাটা পড়ে কিন্তু সবারই মন কিছুটা ভারাক্রান্ত হবে, অর্থাৎ কষ্ট হবে। যাই হোক, তাহলে লেট স্টার্ট। চলো আমরা শুরু করি কবিতাটা। কবিতাটার মূল ভাব আমি একটু ছোট্ট করে বলে দিই। কোনো এক দুর্গাপুজোর সময় একজন মধ্যবিত্ত দম্পতি, তারা একটি বাবা মা, তাদের একটি শিশু সন্তান নিয়ে থাকেন। ছেলেটার নতুন জামা কাপড় কেনাকাটার কথা মাথায় রেখে বাবা গিয়েছেন অফিসে, অর্থাৎ বাবা অফিস থেকে ফিরে ছেলেকে নিয়ে জামা কাপড় কিনতে যাবে। রোজকার নির্দিষ্ট সময়ের আগেই তার বাড়ি ফেরার কথা। ধরো কারো বাবা যদি সন্ধ্যে 6টায় বাড়ি ফেরে, এক্ষেত্রে এই বাচ্চাটার বাবা বলে গেছে এসে জামা কাপড় কিনতে যাবে না, চাইলে একটু আগে বাড়ি ফেরার কথা। বাবা দেরি দেখে ছেলে খুব উদ্গ্রীব, বাবা আসছে না, ছেলে খুব উদ্গ্রীব। ছেলে তাড়াতাড়ি ঘর বাড়ি করছে, মাও তাড়াতাড়ি নানা রকম তাড়াতাড়ি রান্না সারছে, কারণ বাবা আসলে তো একবারে সবাই জামা কিনতে বেরোবে, ছেলের জামা। বাবার দেরি দেখে ছেলে রাস্তার সামনে অপেক্ষা করতে গেল, অর্থাৎ ঘর থেকে বেরিয়ে সামনেই বড় রাস্তার সামনে গেল অপেক্ষা করতে। একটু দূরে বাজির শব্দ শুনে ছেলেটা ভাবলো বোধহয় পুজো হলে তো জানি বাজি ফাটে। সে আরও একটু এগিয়ে গেল, বাড়ির থেকে একটু দূরে। এরপর সবটাই অতীত। অনেক রাতে বারুদের গন্ধ এড়িয়ে, অর্থাৎ সেই সময় চারিদিকে ছিল বিভিন্ন রকম সামাজিক মুভমেন্ট, তার সঙ্গে ছিল দুষ্কৃতকারী। অনেক রাতে বাবা খুব লুকিয়ে চড়িয়ে খুব কুণ্ঠিতভাবে বাড়ি ফিরল, কিন্তু ছেলে আর ফিরল না। অর্থাৎ বাবার জন্য অপেক্ষা করতে করতে বাড়ি থেকে বেরিয়ে বাচ্চাটা একটু দূরে এগিয়ে গিয়েছিল। সামনেই বড় রাস্তা, চারিদিকে বাজি, ও ভেবেছিল বোধহয় বাজি পড়ছে, তাই একটু দূরে দেখতে গিয়েছিল। আসলে সেটা ছিল দুষ্কৃতকারীর বন্দুকের গুলি বা বোমের শব্দ। সেটারই কিন্তু ছেলেটির মৃত্যু হয়। তাই কবিতার শেষে আমরা দেখি যে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা আসলো, কিন্তু ছেলে এলো না। অর্থাৎ ছেলেটা ওখানেই তার মৃত্যু ঘটল। মা জানতেও পারল না তার কত বড় সর্বনাশ হয়েছে, তাদের সন্তানের মৃত্যু ঘটেছে। এতে দায়ভার কে নেবে? কারোরই দায়ভার নেওয়ার নেই। কার জন্য, কিসের জন্য হয়েছে, এর জন্য কে দায়ী? সমাজ দায়ী, না বাবা মা দায়ী, না দুষ্কৃতকারীরা দায়ী? সেটা তো অনেক পরের প্রশ্ন। কিন্তু শেষ পর্যন্ত আমরা কি দেখছি? বাচ্চাটির মৃত্যু হয়েছিল। তাহলে চলো আমরা কবিতাটা একটু পড়ি, যতটা হবে আজকে। কেন এলো না? কবি সুভাষ মুখোপাধ্যায়। সারাটা দিন ছেলেটা নেচে নেচে বেরিয়েছে, মানে কোনো একটা ছোট্ট ছেলের কথা বলছে। সে নেচে নেচে মানে সে খুব আনন্দ করে বেরিয়েছে। রাস্তার আলো জ্বলেছে অনেকক্ষণ ধরে, কিন্তু রাস্তার আলো জ্বলে গেছে, মানে লাইট জ্বলে যায় রাস্তায়, অর্থাৎ আমরা এখনও জানি স্ট্রিট লাইটগুলো জ্বলে যায় মোটামুটিভাবে। এই যে তোমরা ধরো খেলতে যাও বিকেলে, এটা বাড়িতে একটা অলিখিত বলাই থাকে, রাস্তার আলো জ্বললে কিন্তু চলে আসবে, তার মানে সন্ধে হয়ে গেলে রাস্তার আলো জ্বলে। সুতরাং রাস্তার আলো জ্বললে কিন্তু বাচ্চারা জেনারেলি বাসায় ফিরে আসে। ছেলেটা জিজ্ঞেস করছে, এখনও বাবা কেন এলো না? মাকে জিজ্ঞেস করছে বাবা কেন এলো না। বলে গেল মাইনে নিয়ে সকাল সকাল ফিরবে, অর্থাৎ বাবার সেদিন মাইনে হবে, মাইনে নিয়ে সকাল সকাল ফিরবে। পুজোর কেনাকাটা এই বেলা সেরে ফেলতে হবে। বলে গেল সেই মানুষ এখনও এলো না। অর্থাৎ বাচ্চাটার বাবা ওকে প্রমিস করে গিয়েছিল যে এবার সে আজকে মাইনে পাবে, এবং মাইনে পেলে কিন্তু সে সকাল সকাল বাড়ি চলে আসবে, এসে ছেলেকে নিয়ে বউকে নিয়ে সে পুজোর বাজার করতে বেরোবে। তাই ছেলেটা বারবার বলছে, ও মা, বাবা তো বলে গিয়েছিল, আর সেই দিন
জামা কাপড় কিনতে যেতে হবে। ন্যাচারালি বাচ্চাটা খুব খুশি, সারাদিন সে খুব আনন্দে আছে, যেরকম আমরা সবাই থাকি আর কি। তাই বারবার বাচ্চাটা প্রশ্ন করছে তার মাকে, মা বাবা কেন এলো না, মানে এখনও আসছে না কেন? কড়ার গায়ে খুন্তিটা আজ যেন একটু বেশি রকম নড়ছে। ফ্যান গালতে গিয়ে পাটাও পুড়ে গেল। ওর মা কিন্তু রান্না করছে এবং ন্যাচারালি বাবা এসে একসাথে বেরোবে বলে কথা ছিল। ওর মাও তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করছে। রান্নাবান্না শেষ করতে গিয়ে যেন মনে হচ্ছে একটু কোথায় যেন একটু সমস্যা হচ্ছে, অর্থাৎ সব কাজই যেন ঠিকঠাক মতো হচ্ছে না। ফ্যান গালতে গিয়ে, ভাতের ফ্যান গালতে গিয়ে মায়ের পাটাই খানিকটা পড়ে গেল। জানলার দিকে মুখ করে ছেলেটা বই নিয়ে বসলো মাদুরে। সামনে ইতিহাসের পাতা খোলা। ছেলেটা তো পড়তে বসলো, সন্ধে হয়ে গেছে। জানলার দিকে মুখ করে সে মাদুরে অর্থাৎ মাটিতে একটা ম্যাট পেতে পড়তে বসলো। সামনে ইতিহাসের পাতা খোলা, ইতিহাস বই অর্থাৎ হিস্ট্রি বই নিয়ে সে পড়ছে। কিন্তু তার কি আর পড়া হয়? কেন, ও তো জানে বাবা আসতেই ওরা বেরোবে, বাবার কখন আসার কথা, কিন্তু বাবা তো আসছে না। সব সময় ছেলেটা ভাবতেই পারছে না যে বাবা কেন আসছে না। ঘড়িতে টিকটিক শব্দ, কলে জল পড়ছে। ও বাড়ির পাঁচিল থেকে লাফিয়ে নামলো একটা গোফওয়ালা বেড়াল। ঘড়িতে টিকটিক শব্দ মানে এখানে বলতে চেয়েছে যে সময় অতিক্রান্ত হচ্ছে। কলে জল পড়ছে। পাশের বাড়ির পাঁচিল থেকে নেমে আসলো একটা গোফওয়ালা বেড়াল। বাপের আদরের মাথা খাওয়া ছেলের মতো হিজিবিজি অক্ষরগুলো একগুয়ে অবাধ্য, অর্থাৎ বাচ্চাটার একটুও কিন্তু পড়ায় মন নেই। সে দেখছে ঘড়িতে টিকটিক শব্দ হচ্ছে, কল দিয়ে জল পড়ছে, পাশের বাড়ির পাঁচিল দিয়ে বেড়াল নামছে। হিজিবিজি অক্ষরগুলো, ইতিহাস বইয়ের যে ওয়ার্ডসগুলো, তার মনে হচ্ছে হিজিবিজি অক্ষর, তার একটুও মন নেই পড়ায়। অর্থাৎ সে বারবার আনমাইন্ডফুল হয়ে যাচ্ছে। যতক্ষণ পুজোর জামা কেনা না হচ্ছে নড়বে না, অর্থাৎ পুজোর জামা যতক্ষণ না কেনা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত একবারও বাচ্চাটার কিন্তু পড়ার মন নেই। তা আজকে আমরা এইটুকু পড়ব। তোমরা মোটামুটিভাবে যতটুকু পড়ালাম একটু ভালো করে পড়বে, অর্থাৎ রিডিং পড়বে। কালকে আমি এই কবিতাটির পরের অংশটা বোঝাবো এবং আমাদের যেহেতু একটা কবিতা এবং একটা গল্প আছে, সেই হিসেবে গল্পটা পড়া হয়ে গেছে, কবিতাটা পড়া হলেই কিন্তু আমাদের সেকেন্ড ডিউটি সিলেবাস শেষ। তা মোটামুটিভাবে কবিতাটা তোমরা পড়বে এবং আশা করি তোমাদের কবিতাটা ভালো লাগবে। কালকে আমি শেষটুকু পড়াবো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর আজকে তাহলে এইটুকু অবধি পড়া থাক। প্রথম কবিতা লেখা গল্পটার যদি কোনো প্রশ্ন উত্তরে অসুবিধা থাকে তোমরা অতি অবশ্যই আমাকে বলবে জুম ক্লাসে।